নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। গতকাল 20শে ফেব্রুয়ারি মানব জমিনের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টা আসন্ন নির্বাচন স্থগিত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন। তারা মনে করছেন দ্রুত নির্বাচন হয়ে গেলে তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে। এই উদ্দেশ্যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সরাসরি চাপ দিয়েছেন এবং বিভিন্ন প্রশাসনিক ও কৌশলগত কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং নানাবিধ ষড়যন্ত্র চালিয়েছেন যাতে নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে না হতে পারত তার জন্যে। আলোচিত রিপোর্টিংয়ের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো ওসমান হাদি হত্যার সাথে এই 3 উপদেষ্টার যোগসূত্রের ইঙ্গিত। যদিও মানবজমিন সরাসরি নাম উল্লেখ করেনি, তবে তাদের বর্ণনায় এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা নির্দিষ্ট কয়েকজনের দিকে আঙুল তোলে। প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে কেন তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের বদলে বিষয়টি ধামাচাপা দিতে আগ্রহী ছিলেন। সন্দেহ করা হয়েছে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত পুনরায় শুরু হতে পারে, যেখানে তাদের সরাসরি যোগাযোগ বা সম্পৃক্ততা বা দায়িত্বে অবহেলার প্রমাণ বেরিয়ে আসার ভয় রয়েছে। ফলত এই 3 উপদেষ্টা সরকারের ভেতর একটি গোষ্ঠী তৈরি করেছেন। তাদের সঙ্গে আরও 2-1জন ছিলেন পরোক্ষভাবে, কিংবা তারা ততটা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেননি। তারা প্রধান উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করেছেন যে সংস্কার শেষ না করে নির্বাচন দিলে দেশ আবার সংকটে পড়বে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংস্কারের আড়ালে তারা মূলত নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন। এই রিপোর্টিংয়ের ফলে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মধ্যে পূর্বতন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রধান দলগুলো, যদিও জামায়াত তারা নিজেরাই এই ব্যবস্থার সঙ্গে জড়িত, এই প্রচেষ্টার সঙ্গে, তবে বিএনপি এই প্রতিবেদনের পর সোচ্চার হয়েছে। হাদি হত্যা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে এখন রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই দাবি করছেন এই 3 উপদেষ্টার নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না হোক, কিংবা ব্যবস্থা নেওয়া হোক, বা তাদের বিরুদ্ধে বিচার শুরু হোক, তদন্ত শুরু হোক। সংক্ষেপে মানবজমিনের এই প্রতিবেদনটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের ক্ষমতার লড়াই এবং বিচারহীনতার সংস্কৃতি বজায় রাখার চেষ্টার একটা চিত্র ফুটিয়ে তুলেছে। এটা ইঙ্গিত দেয় যে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিলম্ব ঘটানো শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, বরং অনেক ক্ষেত্রে তা অপরাধ থেকে বাঁচার একটি বর্ম হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে। একজন গোয়েন্দার চশমা দিয়ে দেখলে মানব জীবনের এই রিপোর্টিংটি কেবল একটি সংবাদ নয়, বরং এটি একটি পলিটিক্যাল থ্রিলারের যেন ব্লু প্রিন্ট। 20শে ফেব্রুয়ারি 2026-এর এই বিস্ফোরক প্রতিবেদনটি বিশ্লেষণ করলে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে সেটা হলো, এই রিপোর্টিংয়ে আদৌ কি কোনো বাস্তবতা আছে, নাকি এটা একটা স্রেফ উইচহান্ট? 24-এর অভ্যুত্থানের নেতাদের কলঙ্কিত করার উদ্দেশ্যে এটা একটা অপপ্রচার মাত্র। এটাই কি? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, নির্বাচনের দিন নিয়ে যেভাবে মোহাম্মদ ইউনূস বারবার নিজের কথার পরিবর্তন করেছেন, তাতে মনে হওয়া স্বাভাবিক
যে তার ওপর কোনো বড় চাপ ছিল, যার জন্য নির্বাচনের দিনক্ষণ বারবার পাল্টেছেন তিনি। এমন সম্ভাবনা সেই প্রথম থেকে মানুষের মনে ছিল। এখন এই রিপোর্টিং সেই ধারণা অনেকটাই সত্যি প্রমাণ করল। যে তিন উপদেষ্টা এই ষড়যন্ত্রের মূলে ছিল, তারা দেশকে অশান্ত করে নিজেদের চক্রান্ত সফল করার চেষ্টায় ছিল। এই লক্ষ্যেই হাদি হত্যা, এই লক্ষ্যে মব সন্ত্রাস, এই লক্ষ্য পূরণে ডেইলি স্টারের আর প্রথম আলো পত্রিকার ভবনে আক্রমণ, তার পুড়িয়ে দেয়া। আরও একটু এগিয়ে বলা যায় 24শে জুলাইয়ের পরিবেশ দেশে আবার ফিরিয়ে আনতে অ্যান্টি ইন্ডিয়া নতুন ঢেউ তোলার জন্য সংখ্যালঘু হিন্দুদের ওপর নতুন করে আক্রমণের ছক এই কারণেই তৈরি। ক্রিকেট নিয়ে যা হলো দেশে, সেটাও এই চক্রান্তের অন্যতম হাতিয়ার। সুতরাং বলতেই হয়, মানব জমিনের রিপোর্ট সরকারের মধ্যে থাকা উপদেষ্টা সহ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠদের একটা দল, যারা যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল। এই যে অভিযোগ, এটা শুধু সত্যি নয়, ভীষণভাবে সত্যি। অতএব আসা যাক পরের প্রশ্নে। এই তিন উপদেষ্টা কারা? এটা একটা প্রশ্ন, এবং সেই সাথে আরও প্রশ্ন যার একটা ইঙ্গিত আছে মানব জমিনের এই প্রতিবেদনে, যদিও সরাসরি বলা নেই। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কি শেষ দিকে অন্ধকারে রেখে বা অগ্রাহ্য করে এই চক্রান্তের সঙ্গে যুক্তরা দেশকে অশান্ত করতে চেয়েছিল, নির্বাচন স্থগিত করতে চেয়েছিল, ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছিল? প্রথমে কে এই তিন উপদেষ্টা? এদের একজন সম্প্রতি দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রে সফরে গিয়ে একবার বেশ কয়েক ঘন্টা ডিপ্লোম্যাটিক নিয়মকানুন ভেঙে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্যে। মানে তার পুরো হিসাব কিন্তু এই মানবজমিন পত্রিকার কাছে আছে, নইলে এটা তারা বলতে পারতো না দক্ষিণ এশিয়ার কথা, সেই সফরের কথা। কিন্তু আমরা মানবজমিন যখন নাম উচ্চারণ করেনি, আমরা দেখি যে কে তিনি। মানবজমিন তারা নানা রকম অসুবিধার কথা ভেবে নামগুলো বলেনি, কিন্তু আমাদের তো দেখতে, ভাবতে এবং দেখতে, বলতে অসুবিধে নেই। সুতরাং আমরা দেখি তিনি কে, কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন ও কেন দেখা করেছিলেন। মানবজমিন বলছে নির্বাচন যাতে 12ই ফেব্রুয়ারি না হয়, যাতে পিছিয়ে যায়, সেই উদ্দেশ্যেই তিনি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গোপনে যাওয়ার কারণ এটাই যে বিষয়টা প্রকাশ্যে আসুক, এটা চাননি তিনি কোনো রেকর্ড রাখতে চাননি। এজন্যই যে ভবিষ্যতে নতুন সরকার এলে যাতে তিনি ফ্যাসাদে না পড়েন। গত 3-4 মাসে কোন উপদেষ্টারা বিদেশ সফরে গিয়েছেন সেগুলো আমি দেখলাম। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কোনো গুরুত্বপূর্ণ দেশে কে গিয়েছিলেন, কোন উপদেষ্টা? এমন দুটো দেশের নাম যারা গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় দেশ হিসেবে যাদেরকে ধরা যায়। এই দুটো দেশ দেখুন, থাইল্যান্ড আছে, নেপালের কথা বলা যায়, সেখানেও গেছেন কেউ। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশ। এই গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে ভারত ও পাকিস্তান। এই দুই দেশে কয়েক মাসের মধ্যে সফর করেছেন, গত কয়েক মাসের মধ্যে। কে? এক, খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারতে গিয়েছিলেন। এবং 2, ভারতে গিয়েছিলেন তিনি কলম্বো সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে যোগ দিতে। এবং এটা শুধু ভারত নয়, এটা আমেরিকা সহ পৃথিবীর আরও অনেকগুলো, আরও এই কলম্বো সিকিউরিটি কাউন্সিলের মেম্বাররাও তার মধ্যে ছিল, এবং বাংলাদেশও তার মধ্যে আছে। সুতরাং তিনি গিয়েছিলেন সরকারি একটা আন্তর্জাতিক মিটিংয়ে যোগ দিতে। আর দ্বিতীয় যিনি, তার নাম হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কোন দপ্তরের? তিনি হচ্ছেন পরিবেশ জলসম্পদ দপ্তরের উপদেষ্টা। তো পাকিস্তানে পরিবেশ নিয়ে যাওয়ার তার কী কারণ বোঝা যায় কি? আর জল সম্পদ পাকিস্তানে তার কী কাজ? তবু তিনি পাকিস্তানে গেছেন। এদের মধ্যে রিজওয়ানা হাসান, তাকেই আমরা মনে করি
যে তিনি হচ্ছেন এই উপদেষ্টা মণ্ডলী, যে 3 উপদেষ্টার কথা বলা হচ্ছে তাদের প্রথম জনটি তিনি। কারণ ভারত কোনো উপদেষ্টার সঙ্গে নির্বাচন বন্ধ করা নিয়ে কোনো গোপন আলোচনায় যাবে না। কারণ ভারত নির্বাচন চাইছে এবং বলছে সেটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ভারত তার জন্যে নির্বাচন বন্ধের কথা ভারত কোনোদিন বলেওনি, আর সেই দাবিও করেনি। দাবি করলে ওই তারেক রহমানের সাথে গত 1 বছর ধরে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতো না ভারত। সুতরাং ভারত নয়, তাহলে কে? যে পাকিস্তান হতে পারে। অতএব নির্দ্বিধায় বলা যায় 3 উপদেষ্টার একজন রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন। আবার তিনি পাকিস্তানে গিয়ে কয়েক ঘন্টার জন্যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তিনি কোথায়? পাকিস্তানে যে হাইকমান্ড, ভারতের বাংলাদেশের যে হাই কমিশন, তারাও তাদেরকে না জানিয়ে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় জনের নাম, দ্বিতীয় উপদেষ্টা কাকে সন্দেহ করা যায়? তার নাম আসিফ নজরুল। কেন? ক্ষমতা চলে গেলে সবচেয়ে বড় ফ্যাসাদে যে উপদেষ্টা 2-3 জন আছেন পড়বেন, তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে এই উপদেষ্টা আসিফ নজরুলের। ইনি অন্তর্বর্তী সরকারের তাত্ত্বিক গুরু ছিলেন, তাত্ত্বিক গুরু। ওই সরকারের যত অপকর্ম তার মূল মস্তিষ্ক এই আসিফ নজরুল। অতি সম্প্রতি ভারত বিরোধী হুঙ্কার দিয়ে যে ক্রিকেট কেলেঙ্কারিতে জড়িয়ে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল বাংলাদেশ, তার মূল কুচক্রী কিন্তু এই আসিফ নজরুল। কী ছিল তার উদ্দেশ্য? যাতে ওই ক্রিকেটের হাঙ্গামা নিয়ে বাংলাদেশের রাজপথ অশান্ত হয়, নির্বাচন পিছিয়ে যায়। কিন্তু সেটা হয়নি। এছাড়া আরও আছে হাদি হত্যার চক্রান্ত, ও তার পরবর্তী পর্যায়েও আসিফ নজরুলের বড় ভূমিকা আছে। হত্যাকাণ্ড ঘটতে না ঘটতে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে, মানে যেমন হত্যাকারী ভারতে পালিয়েছে, কোন জায়গা দিয়ে পালিয়েছে, বিএসএফ এবং ভারতের নিরাপত্তা কর্মীরা তাকে কিভাবে সাহায্য করেছে, এবং হত্যাকারী যে ভারত ও আওয়ামী লীগের পাঠানো, এই তত্ত্ব আবিষ্কার করে বাজারজাত করা, সেই পরিকল্পনাটা কিন্তু এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। আসিফ নজরুল ও তার বর্তমান স্ত্রী শিলা আহমেদের বিরুদ্ধে অভিযোগ যে দুজন যোগসাজশ করে অন্তত 15,000 কোটি ঘুষের টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে ভুরি ভুরি পোস্ট সেখানে আসছে। ফলে অন্তর্বর্তী সরকার বাঁচিয়ে রাখার বড় দরকার ছিল এই আসিফ নজরুলের, আর তিনি তাই এই জন্য যা করবার তার সেগুলো করবার প্ল্যানিং তিনি করেছেন। তৃতীয় উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই আন্দোলনের নেতাদের বর্তমান যে অফশুট, তাদের বর্তমান সন্তান এনসিপির সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের মধ্যে প্রায় শেষ পর্যন্ত যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন এবং ভোটে দাঁড়াবার জন্য একেবারে শেষ মুহূর্তে যিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কত হাজার কোটি টাকা কামিয়েছেন, কত বিটকয়েনের মালিক, তার হদিশ পেতে তারেক রহমান সরকারকে আলাদা তদন্ত কমিশন বসাতে হতে পারে। উপদেষ্টা ভুঁইয়া ঢাকা 8 আসনের জামাত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে জোট বেঁধে এই কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক ওসমান হাদিকে হত্যার চক্রান্ত করেছিলেন এবং সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। উদ্দেশ্য যাতে হাদি হত্যার ফলশ্রুতিতে রাজপথের আন্দোলন শুরু হয়, এবং দ্বিতীয় উদ্দেশ্য যাতে নাসির উদ্দিন পাটোয়ারি এই কেন্দ্র থেকে জিতে এমপি হতে পারে। যদিও সেগুড়ে বালি, পাটোয়ারি অল্প ভোটে হেরেছে বিএনপি প্রার্থীর কাছে। সজীব ভুঁইয়া, পাটোয়ারি কি এরাই এই মধ্যে রয়েছে শুধু, আর কেউ নয় চক্রান্তে?
আছে অবশ্যই। এই চক্রান্তে তথা ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বাঁচিয়ে রাখার প্রকল্পে যুক্ত ছিল এনসিপির উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম রাও। নাহিদ ভোটে দাঁড়িয়েছিলেন ঠিকই, তবে সরকার টিকিয়ে রাখার চক্রান্তে সামিল ছিলেন সব সময়েই, যেমন সামিল ছিল জামাত। কিন্তু এই মানব জমিনের যে রিপোর্টিংটা বেরিয়ে আসার পর আবার জামাত মুখ রক্ষা করার জন্যে পাবলিকের চোখে ধুলো দিতে তারা 3 উপদেষ্টার নাম ঘোষণার দাবি জানাচ্ছে। তারা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত জামাত চেয়েছিল যাতে ভোট না হয়। সৈয়দা রিজওয়ানা যে জামাতি এটা কারো অজানা নয়। তার পাকিস্তান যাওয়ার উদ্দেশ্য ছিল যাতে আসিম মুনির আমেরিকাকে ধরে টরে চাপ সৃষ্টি করে ভোটটাকে 12ই ফেব্রুয়ারি ভোট স্থগিত করতে পারেন, সেই তদবির করা। বলা বাহুল্য সেই চেষ্টা সফল হয়নি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়টিতে। পুরো প্রকরণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কী ভূমিকা ছিল। দেখুন, ইউনূস ক্ষমতালোভী, এটা নতুন কথা নয়, সবাই জানে। ছলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে রাখতে সব রকম চেষ্টা তিনি চালিয়ে গেছেন। কিন্তু শেষ দিকে যখন তিনি দেখলেন নির্বাচন ঠেকিয়ে রাখা যাবে না, আমেরিকা স্পষ্ট অবস্থান নিয়েছে নির্বাচনের ব্যাপারে, এবং নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকা একটা অভিন্ন জায়গাতে পৌঁছেছে, তখন তিনি বুঝলেন সর্বনাশের অর্ধেক ভালো। তখন তিনি ব্যস্ত হয়ে গেলেন বিশ্বে নিজের যেটুকু ইমেজ বেঁচে বর্তে আছে সেই ইমেজ বাঁচাতে। যথেষ্ট হয়েছে বাবা দেশ শাসন, এবার রক্ষা করা যাক নিজের নোবেল ইমেজ। যারা বাংলাদেশ জুড়ে এবং বিশ্বের বেশ কিছু দেশে তার ব্যবসা আছে, এটা সবাই জানেন, সেই ব্যবসা বাঁচাতে সচেষ্ট হলেন তিনি। যখন মোহাম্মদ ইউনূস আর ক্ষমতা আঁকড়ে রাখতে রাজি নন, তিনি নির্বাচন থেকেও পিছিয়ে আসবেন না, তখন কুচক্রী উপদেষ্টারা দূরত্ব তৈরি করতে থাকলো ইউনূসের সঙ্গে। ডেইলি স্টার ও প্রথম আলোর ভবন যখন পুড়ছে, ইউনূস নিজেই জানিয়েছেন তিনি তখন ঘুমোচ্ছিলেন। পুলিশ যাতে দেরিতে যায় ঘটনাস্থলে তার ব্যবস্থা করেছে কুচক্রীরা। ইউনূস নীরব দর্শক, কিছুই করার দিন নেই তার। সরকারের শেষের দিনগুলোতে ইউনূসের শরীরী ভাষা, তার মুখ চোখ লক্ষ্য করেছেন কেউ? শাহজাহান নাটকের সেই বৃদ্ধ শাহজাহান যেন বেঁচে আছেন, মুখে হাসি নেই, বেঁচে আছেন কিন্তু জেলবন্দি। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউনূস কি বন্দি ছিলেন শেষ দিকে? আপাতত চক্রান্তকারীরা থমকে গেছে। নির্বাচনে হেরেছে চক্রান্তকারীরা, কিন্তু চক্রান্ত শেষ হয়নি। নতুন চেহারায় নতুন পোশাকে ফিরে আসার ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা বলে দিলাম, শুরু হয়েছে। তারেক রহমান সরকারকে সাবধানে চলতে হবে। সামনের কথা, দেশকে বাঁচাবার কথা, দেশের উন্নতির কথা ভাবতে হবে অবশ্যই, তবে দেখতে হবে পিছন পানেও, নইলে বিপদ কিন্তু আছে। ধন্যবাদ।